আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিশনার ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক। ব্যারিস্টার আবিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনাকেও শুভেচ্ছা এবং যারা দর্শক শ্রোতা দেখছেন তাদেরকেও রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এরকম একজন ছাত্রীকে রেখেছি। আমি তাদেরকে হবু ব্যারিস্টার বলি আর কি। ওর নাম হচ্ছে সাফরিন আহমেদ সাদিয়া। তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং বাংলা ভিশনকে। ব্যারিস্টার আবিদ, তোমাকে দিয়ে শুরু করি। তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছো একটু যদি বলো। আমি আমার স্কুল জীবনটা শুরু হয়েছে সিলেটে। আচ্ছা। সিলেটে আমি সিলেট গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে আমি এমসি কলেজে পড়ালেখা করেছি। দেন আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে জার্নালিজম, ম্যাস কমিশন অ্যান্ড জার্নালিজমে অনার্স মাস্টার্স করেছি। এরপরে পরবর্তীতে আমি দেশের বাইরে চলে গেছিলাম, লন্ডনে। লন্ডনে। ব্রিটিশ জি, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলএম করে তারপরে আবার বারেট ল করেছি। কোথা থেকে কল হয়েছিল? আমার লিংকন সিন থেকে। লিংকন সিন থেকে। অনারেবল সোসাইটি। তো লিংকন সিন থেকে যখন কল হয়েছিল তখন নিশ্চয়ই উইক টুইক পরে পোজ দিয়েছিলাম। আজকে চাই সেই উইকটা পরে যদি একটু আমাদের সাথে কথা বলো। তোমার পাশে রাখা আছে, একটু উইকটা পড়ে নাও। তো ইন দ্য মিন টাইম আমরা তোমার কিছু কল টু দ্য বারের মেমোরিজও টিভি স্ক্রিনে দেখে নেব। তুমি আইন পড়াশোনা করতে আসছো কেন? প্রথম থেকে আমার বাবা একজন আইনজীবী ছিলেন। এটা তার মানে তুমি সেকেন্ড জেনারেশন আইনজীবী? থার্ড জেনারেশন। আমার দাদাও ছিলেন সেই প্রেক্ষিতে। ওরে বাবা। সেটা আমার প্রথম অনুপ্রেরণা। পাশাপাশি আমার বাংলাদেশের, আমার মনে হচ্ছে এই ফিল্ডে বাংলাদেশের মানুষের জন্য কাজ করার, আমার নিজেরও স্বাধীনভাবে কাজ করার একটা ছিল, অনুপ্রেরণা ছিল, আমার একটা সুযোগ খোঁজার। সেক্ষেত্রে আমি মনে করছি এই ক্ষেত্রে এই লিগ্যাল এরিনায় কাজ করার অনেক অপরচুনিটি আছে, বহুত নিজকে এনলাইটেন করার একটা অপরচুনিটি আছে। ওকে সাফরিন। জি স্যার। তুমি কোথায় কোথায় পড়াশোনা করছো? নিউক্যাসল ল একাডেমিতে, ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে ফার্স্ট ইয়ারে আছি। তুমি ল পড়তে আসছো কেন? আমি ল পড়তে এসেছি বিশেষ করে স্যার যেটি বললেন যে স্বাধীন পেশা, আমার বাবাও চেয়েছিলেন একটা স্বাধীন পেশায় যেন আমি থাকি, আর মায়ের ইচ্ছা ছিল যাতে সবার সেবা করতে পারি, দুস্থ জনগণের। তো আমি ভাবলাম দুই দিকেই এই জিনিসটা আমার জন্য খাটে। আর আমি নিজেও হয়তো আমি মনে করি যে আমি অনেক বোল্ড এনাফ লয়ার হওয়ার। তোমার পরিবারে আইনজীবী কেউ আছেন? না। না। বাবা মা কি করেন তাহলে? বাবা বিজনেসম্যান আর মা উনি প্রয়াত, উনি মারা গেছেন। আচ্ছা, তোমার বাবার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো স্টারের পক্ষ থেকে। ব্যারিস্টার আবিদ, আমরা টেলিভিশন স্ক্রিনে একটা রিপোর্ট দেখি। এটা হচ্ছে যে স্যার ব্যারিস্টার এলিজা ইম্পে, তিনি কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। চলো আগে দেখি ওনার সম্পর্কে আমরা রিপোর্টটা, তারপর কথা বলি। 1774 সালের যে সনদের বলে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সনদের খসড়া প্রণয়ন করেছিলেন বিচারপতি ইম্পে নিজেই। স্যার বিচারপতি এলিজা ইম্পে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের অনুরোধে 1775 সালে মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে আনীত জালিয়াতি মামলা পরিচালনা করে বাংলার বিচার বিভাগের ইতিহাসে বিতর্কিত ব্যক্তিতে পরিণত হন। বিচারের রায়ে নন্দকুমারের ফাঁসি হয়। লর্ড হেস্টিংস সন্দেহ করেছিলেন যে কাউন্সিল সদস্য ফিলিপ ফ্রান্সিস তার বিরুদ্ধে কাউন্সিলের নিকট যে দুর্নীতির অভিযোগ করেছিলেন তাতে নন্দকুমারের ইন্ধন ছিল। ইতিমধ্যে হেস্টিংস এবং নন্দকুমারের মধ্যে সম্পর্ক বিদ্বেষপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ওয়ারেন হেস্টিংস নবাব নাজিমুদ্দৌলাকে যথাযথ প্রদর্শন না করায় নবাবের দেওয়ান হিসেবে নন্দকুমার তা সহজভাবে গ্রহণ করতে পারেননি। বিচারপতি ব্যারিস্টার এলিজা ইম্পে ওয়েস্টমিনিস্টারে অধ্যয়নকালে হেস্টিংসের সহপাঠী ছিলেন। কলকাতায় অবস্থানকালে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ধারণা করা হয় যে হেস্টিংস মহারাজা নন্দকুমারকে শাস্তি দেওয়ার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। জনৈক মোহন প্রসাদ মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা রুজু করলে সেই সুযোগটিকে তিনি কাজে লাগান। সে সময় ইংল্যান্ডের আইনে জালিয়াতি ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ঐতিহাসিকগণ নন্দকুমারের বিচারের এই রায়কে প্রধানত তিনটি দিক বিবেচনা করে
এটিকে একটি বিচারিক হত্যাকাণ্ড বলে মত প্রকাশ করেন। প্রথমত, নন্দকুমারের বিরুদ্ধে আনীত মামলাটি দায়ের করা হয় কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 4 বছর পূর্বে। দ্বিতীয়ত, ভারতে প্রচলিত মুসলিম এবং হিন্দু আইনে জালিয়াতি ছিল একটি খুব সাধারণ অপরাধ। আর তৃতীয়ত, হিন্দু শাস্ত্র অনুযায়ী একজন ব্রাহ্মণের বিরুদ্ধে আনীত অভিযোগে তাকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া যায় না। ব্রিটিশ ভারতের প্রথম আইনমন্ত্রী 1834 সালে লর্ড মেকলে তার লেখায় এই ষড়যন্ত্রমূলক বিচারিক হত্যাকাণ্ডের সমালোচনা করেছিলেন। অথচ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল সদস্য স্যার জেমস স্টিফেন এই রায় পরীক্ষা করে মন্তব্য করেন যে এই রায় সম্পূর্ণ পক্ষপাতহীন ও ন্যায্য হয়েছে এবং স্যার ইম্পে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। স্যার ব্যারিস্টার বিচারপতি ইম্পে কলকাতার মিডল টাউন রোর রোমান ক্যাথলিক চার্চের পেছনে একটি বাড়িতে, বর্তমানে লরেটা হাউস কনভেন্টে বাস করতেন। তার বাড়ির চারপাশ জুড়ে ছিল একটি বড় হরিণ চারণভূমি। এই পার্ক থেকেই কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিট এলাকার নামকরণ করা হয়। 1809 সালের 1 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ওনার সম্পর্কে রিপোর্টটা নিশ্চয়ই শুনেছ। এখন কি লেভেলের আইনজীবীরা আগে ব্যারিস্টাররা আর কি বিচারপতি হতেন, এটা থেকে আমরা পাই। এই ক্ষেত্রে কোয়ালিফাইড হওয়া কতটুকু জরুরি বিচারপতিদের? এই প্রফেশনটার ক্ষেত্রে আমি আমার পার্সোনালি একটা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি। পাশাপাশি এই প্রফেশনটা কিন্তু লিগেল, এই সাধারণ মানুষদের কিন্তু এই আপনার সামনে বিচারের জন্য আসবে। আপনি যদি ব্রিটিশ লোটা যদি দেখেন, ব্রিটিশ লোটে কিন্তু জুরি সিস্টেম করা হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু সেই জুরি সিস্টেম নাই। এই জুরি সিস্টেম করা হয়েছে কেন? সাধারণ মানুষ তার প্রেক্ষিতে দেখবে ওই সিচুয়েশনে জুরি, সাধারণ মানুষ সে কি আসলে ওই কাজটা করতো কিনা। এই জন্য কিন্তু জুরি সিস্টেমটা ইমপ্লিমেন্ট কমন সেন্স। হ্যাঁ, কমন সেন্স। এখন একজন জাজ, উনি যদি সমাজের অবস্থা এবং সমাজের মানে একদম রুট লেভেলের অবস্থা যদি না জানেন, উনি শুধু পড়ালেখা ডিগ্রি করে নিয়ে আসলেন, এসেই বিচারপতি হয়ে গেলেন বা একজন জাজ হয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়। কিন্তু একটা আপনি দেখবেন সুপ্রিম কোর্টে আমাদের যেটা সবচেয়ে আশার বিষয়, এখানে কিন্তু অনেক 10 বছর আপনি হাইকোর্টে প্র্যাকটিস করলে কিন্তু বিচারপতি হতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যারা প্র্যাকটিসিং লয়ার থেকে জাজ হয়েছেন তারা কিন্তু মোর লিবারেল, মোর কিন্তু টুয়ার্ডস দ্য পিপুলের প্রতি কাইন্ড। কিন্তু তুমি তো লন্ডনে পড়াশোনা করেছো, জি, কেমন দেখেছো বিচার ব্যবস্থাটা বা লন্ডন কোর্ট বা জাজদের এরকম? আসলে কম্পেয়ার যদি করেন বাংলাদেশের সাথে ইউকের, বাংলাদেশে দেখেন আর্থসামাজিক অবস্থা, ইউকের আর্থসামাজিক অবস্থা, অর্থনীতি, সামাজিক কাঠামো সব কিছু কিন্তু অনেক, ইউকের যদি আপনারা সেই ইয়েটা দেখেন সেটা তো অনেক তুলনা করা ঠিক হবে না। এখন যদি আমি বলি ইউকেতে জুডিশিয়ারি সিস্টেমটা হচ্ছে, ইউকের লয়ারদের এই সুবিধাগুলো দেয়, এইগুলো কিন্তু বাংলাদেশ কিন্তু আপনি মনে করতে পারেন ধীরে ধীরে কিন্তু আমরা আগাচ্ছি। আমরা জি মর্নিং শোতে আমরা একটা টানেলের ভিতরে আছি, সেখানে টানেলের শেষ পর্যায়ে কিন্তু একটা সূর্য দেখা যাচ্ছে। আমরা সেই আশা নিয়েই যাচ্ছি, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বাংলাদেশ। এখন দর্শকদের কাছ থেকে তোমার কাছে 2টা প্রশ্ন আছে। দর্শকরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, এটা আমাদের স্টুডেন্ট সাফরিন করবে। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার বলছি baristas.in25@gmail.com। এই ঠিকানা যে কেউ প্রশ্ন পাঠাবেন, আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে করে থাকি। সাফরিন, তোমার কাছে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন যদি স্যারের উদ্দেশ্যে করো। ঝিনাইদহ থেকে মনসুর মোহাম্মদ প্রশ্ন করেছেন, আমরা জানি যে 12 বছরের কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি অবৈধভাবে দখল করলে সম্পত্তিতে অপর ব্যক্তির অধিকার হারিয়ে যায়। এই কথাটা কতটুকু সত্য? আর যদি সত্য হয়ে থাকে, এই আইন তো অবৈধ দখলদারিকে উৎসাহিত করছে। আমি আমার এই কোয়েশ্চেনের আনসার দেওয়ার আগেই আমি একটা জিনিস বলতেছি, যে কোনো একটা মামলার ক্ষেত্রে কিন্তু তামাদি পিরিয়ড থাকে। মানে আপনি মামলাটা জানার পর কোনো একটা লিগেল অ্যাকশনটা মানে ভিজিবল হওয়ার পর আপনি আপনার যে রাইটটা ড্র করে, সেই রাইটটা ড্র করার সময়টাকেই বলা লিমিটেশন। মানে আপনি তখন কোর্টের
প্রপার কোর্ট প্রসিডিউর ফলো করে কোর্টে গিয়ে আপনি মামলা করবেন বা যে কোনো লিগ্যাল পদক্ষেপ নেবেন। এই যে 12 বছর, কিন্তু এটা একটা 12 বছর হচ্ছে আপনার একটা তামাদি পিরিয়ড। আপনি আপনার একটা প্রপার্টি অ্যাবান্ডন করে রেখে দিলেন, অন্য একজন থাকলো 12 বছর আনইন্টারাপ্টেডলি, তার একটা রাইট আক্রু হয়ে যায়। সেটাই বলা হচ্ছে যে একটা প্রপার্টি আপনি মানে এমনি ফেলে রাখতে পারেন না। আপনার 12 বছরের মধ্যে যদি আপনার একটা প্রপার্টি আপনি লুক আফটার না করেন, কোন একদম ইনিশিয়েটিভ না নেন, প্রয়োজনই আছে বলে মনে করেন, প্রয়োজন আছে বলে মনে করবে না কেউ, যে ওইখানে থাকবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি মালিক যিনি আছেন এখানে দখল করে আছেন, যিনি মালিক উনি যদি যে কোনো একটা প্রসিডিওর, ধরেন উনি পুলিশের কাছে যেতে পারেন, উনি একটা কোর্টের কাছে বা একটা চিঠি দিলেন, তাহলে কিন্তু ওই 12 বছরের যে চেইনটা কার্যকর হবে না। তখন থেকে যখনই উদ্যোগটা নিয়েছেন, ধরেন উনি পুলিশের কাছে রিপোর্ট করেছেন বা একটা কোর্টের কাছে ইভিকশনে একটা মামলা করেছেন বা যে কোনো একটা প্রসিডিং করেছেন, সেই 12 বছর ইয়েটা চেইনটা ভেঙে যাবে। তখন ওই লিগ্যাল প্রসিডিউরের পর যদি উনি আবার কোনো পদক্ষেপ না নেন, তখন থেকে আবার 12 বছর। আমরা সেকেন্ড প্রশ্ন নেব, আমাদের একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। সেকেন্ড কোয়েশ্চন সাফরিন, তুমি যদি স্যারের উদ্দেশ্যে করো। জি স্যার। কাশিয়ানী গোপালগঞ্জ থেকে হায়দার আলী লিখেছেন, আমার নিজের বাড়িতে আমি বিগত 20 বছর ধরে বসবাস করে আসছি। এখন হঠাৎ আমার গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জাল দলিল তৈরি করে এই বাড়িটি আমার বাবা নাকি তার কাছে বিক্রি করেছিলেন বলে বাড়িটি দখল করতে চায়। এখন আমার করণীয় কি? যেহেতু আপনার এই বক্তব্য, যে আপনার কোয়েশ্চন থেকে বোঝা যাচ্ছে আপনার বাবাও একটা পার্টি এটার বটে, সেক্ষেত্রে আপনি কিন্তু সিভিল মামলা করতে পারেন, ক্রিমিনালও মামলা করতে পারবেন। সিভিল মামলার ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে আমি এর আগের কোয়েশ্চনে বলছিলাম লিমিটেশন পিরিয়ডটা 3 ইয়ার, যখন ডেট অফ নলেজ, আপনি যখন জানলেন একটা জাল দলিল হয়েছে আপনার প্রপার্টি নিয়ে, সেই নলেজ থেকে 3 বছরের মধ্যে কিন্তু আপনাকে দলিল বাতিলের মাধ্যমে, সেটা কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39-এ আপনি করতে পারেন। আপনি যদি দেখেন এখানে কিন্তু শুধু আপনি দলিল বাতিলের মামলা করলেন, পাশাপাশি ক্রিমিনাল মামলা কিন্তু আপনাকে করা যায়। এটার জন্য ক্রিমিনাল মামলা ভূমি প্রতিকার প্রতিরোধ আইনের 2023 সালে যে নতুন আইনটা হয়েছে, সেখানে 5 ধারায় কিন্তু বলা হয়েছে, সেখানে যে কেউ যদি জমিটা করে জাল করে, সেক্ষেত্রে 7 বছরের কনভিকশন রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু আপনি পেনাল কোডে মামলা করতে পারবেন, 463 থেকে 473, 420 এই সেকশনগুলো কিন্তু করে আপনি ক্রিমিনাল মামলা করতে পারবেন। সিভিল মামলা আপনি করবেন দলিল বাতিলের জন্য, ক্রিমিনাল মামলা আপনি করবেন তাকে পানিশমেন্ট যে এইটা করেছে, সেটা আমি আপনাকে বলবো ভূমি প্রতিরোধ আইনে আপনি মামলা করতে পারেন, লেটেস্ট আইন। পাশাপাশি আপনি দেওয়ানি মামলা করবেন আপনার ভূমিটা করা। থ্যাংক ইউ ব্যারিস্টার আবিদ। সাফরিন, তোমার কাছে আসছি। জি স্যার। বিচারপতিদের কাছে তোমার প্রত্যাশা কি আসলে? বিচারপতিদের কাছে তো স্বভাবতই সবারই প্রত্যাশা থাকে যে মানে আইনটা ন্যায় বিচার করাটা, সুবিচার। তো আমার কাছে আমারও সেই আশাটাই থাকবে যে একজন বিচারক বিচারপতি তিনি সুবিচারই করবেন, কোনো বায়াসনেস থাকবে না, সেটা হোক পলিটিক্যাল হোক অন্য কোনো রকম বায়াসনেস। তুমি যদি জাজ হও, বিচারপতি হও, তাহলে কি করবে তুমি? আমার সবার প্রথমেই মূল ইচ্ছা থাকবে যে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা ওটি কমিয়ে আনার এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব একটা মানুষকে, সেটা যেই হোক, তাকে ন্যায় বিচারটা দেওয়া। থ্যাংক ইউ সাফরিন। ব্যারিস্টার আবিদ, আমরা একটা রিপোর্ট দেখি, নিউজ পেপার রিপোর্ট। হেডলাইনটা হচ্ছে বরিশালে আওয়ামী লীগ নেতাদের জামিন, আদালতে ঢুকে আইনজীবী সমিতির নেতাদের হট্টগোল। নিশ্চয়ই দেখেছো এটা? জি, কমেন্ট করবা? এটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে আমরা যে কোনো বিষয়ে এগ্রিভ হইতে পারি বা বিচারকের যে কোনো সিদ্ধান্ত আমরা এগ্রিভ হইতে পারি বা যে কোনোভাবে আমরা মনে করতে পারি এটি অন্যায় হয়েছে বা ন্যায়সঙ্গত হয় নাই, আইনের ব্যত্যয় ঘটেছে, এর জন্য কিন্তু আপনার প্রপার প্রসিডিউর আছে। আপনি উচ্চতর আদালতে যেতে পারেন, উনি যে জাজ সাহেব দিয়েছে, এই জাজ সাহেবের
আপার কোর্ট আরো 2-3টা কোর্ট রয়েছে। কোর্ট আছে, ওইসব কোর্টে গিয়ে আপনি অ্যাগ্রি হইলে আপনি ওই কোর্টে এই বিষয় নিয়ে, কিন্তু আপনি যদি ওপেনলি জাজ সাহেবকে বা কোর্টে যদিও যতই অন্যায় হোক, আমরা বলছি এই জুডিশিয়ারি কিন্তু বেঁচে থাকতে হবে বাংলাদেশের জন্য, মানুষের জন্য। এইভাবে যদি আমরা এই ভায়োলেন্টলি কোর্টের অধিকার আদায় করতে চাই, অধিকার আদায় করতে চাই, কিন্তু এটা আমাদের জন্য একটা রং মেসেজ যাবে। এগুলো কি কল্পনা করতে পারো উন্নত বিশ্বে? এটা তো আপনিও ইউকে ব্যারিস্টার, আপনি লন্ডন পড়ালেখা করছেন, আমরা নিজেও করে আসছি। এটা তো মানে আনপ্রেসিডেন্টেড, এটা কোনোভাবেই হবে না কোনো জায়গায় বা বিশ্বের। যদিও আমি এটা মনে করি আমরাই এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বাংলাদেশে এটা দেখতে চাই, বা আমরাই মানুষকে বলবো যারাই দেখছেন এটা একটা বিচ্ছিন্ন, এটা প্রপার, এটা আমরা কারো কাম্য না, বা আবার ঘটুক এটা আমরা কাম্য করি না, বা আমরা এটা বিশ্বাস করব না। তুমি যেহেতু লন্ডনের কথা বললে, লন্ডনে কিরকম পরিবেশ কোর্টগুলোর যদি একটু আপনি আমরা ভাড়াট ল করার সময় ভিন্ন কোর্টে ভিজিটের জন্য ভিজিট করতে হয়েছে। আপনারা জানেন, যদি ওইখানে ক্রিমিনাল কোর্ট, আমাদের যেভাবে ক্রিমিনাল কোর্ট, ধরো ক্রিমিনাল কোর্ট বলতে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট কাকে বলি, তারপর জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে বলি, বা সেশন জাজকে বলি। আপনি যদি যান ক্রিমিনাল কোর্টটা যেটা ক্রাউন কোর্ট, আপনি ওই কোর্টে যদি আপনি ঢুকেন, আমরা যখন ঢুকছি, আমি আমার এক্সপিরিয়েন্স আপনার 2006 এর ঘটনাটা বলছি, তখন একটা সমস্ত বডি চেক করে কিন্তু কোর্টে ঢুকতে হতো, মোবাইল কোনোভাবে এলাও ছিল না। কিন্তু বাংলাদেশে আমরা নীরব পরিবেশ পড়েছে, এটা অন্য ধরনের একটা পরিবেশ, মানে এখানে গেলেই বোঝা যায় জুডিশিয়ারি যে একটা গাম্ভীর্য। উৎসাহিত হয় মানুষ যে আমি আইনজীবী হব, বা এরকম একটা পরিস্থিতি মনে করে যে আমি ঢুকেই মনে করে যে এখানে আসলেই একটা পবিত্র অনুভূতি জাগে, বা এখান থেকে আমি ন্যায় বিচার পাবো। আমরাও আশা করবো এটা বাংলাদেশে এরকম। সাফরিন, তোমার কাছে আসছি। তোমার তো স্বপ্নের ক্যারিয়ার হবে, ল যেহেতু পড়ছো, তুমি ব্যারিস্টার হতে চাও, তুমি এই ক্যারিয়ারটাকে কিভাবে তুমি সাজাতে চাও? আমি প্রথমত যদি আমি ইনশাল্লাহ লয়ার হয়ে যাই, ব্যারিস্টার হয়ে যাই, আমি অ্যাকচুয়ালি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনেই কাজ করতে চাই, যেভাবে জনস্বার্থে সবচেয়ে বেশি আমি কাজ করতে পারি। হতে পারে সেটা ক্রিমিনাল ল, সেটা সিভিলও হতে পারে, ফ্যামিলি ল হতে পারে। মানে আমি নিজেকে জনস্বার্থে কল্যাণকামী একজন লয়ার হিসেবে নিজেকে দেখতে চাই। আচ্ছা, তুমি তো ইংলিশ ল পড়ছো, হ্যাঁ, ইংলিশ ল বাংলাদেশ ল ফিলোসফি সেম হলো, প্র্যাকটিস কিন্তু ভিন্ন। এটা কিভাবে তুমি কোপ করবে? বার করে এসে আমি চেষ্টা করব যে আমার মেন্টরস যারা আছেন, আমার যে সিনিয়র যারা আছেন, তাদের আন্ডারে আমি কাজ করে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে ইনশাল্লাহ কোপ আপ করে ফেলবো। তোমার কাছে লাস্ট কোয়েশ্চেন, জি স্যার, তুমি এমন কিছু বলতে চাও যা তোমাকে আমি জিজ্ঞেস করিনি, তুমি মনে করো যে না আমার একটু বলা উচিত ছিল? আমি ল প্রফেশনে এসে যেটা আমি বুঝছি যে আমরা হচ্ছে অফিসার্স অফ দ্য কোর্ট, আমরা আইনের মানুষ, আমাদের কাজ হচ্ছে নিউট্রাল থাকা। কিন্তু এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে আইনের মানুষ রাজনীতিতে ঝুঁকে যাচ্ছে। তো রাজনৈতিক দলীয় যেই বায়াসনেসটা, ওটা অনেক বেশি দেখা যায়। এমনও হতে পারে যে দেখেছি স্বচক্ষে যে ভিকটিম এসেছে আইনজীবীর কাছে হেল্প নিতে, উল্টা আইনজীবী বায়াসনেস দেখিয়েছে তার দলের প্রতি। তো আমি যেখানে আমরা জনস্বার্থে কাজ করতে আসছি, যেখানে আমরা ন্যায় বিচার করতে আসছি, এখানে আমি আশা করব যে আইনজীবীদের মধ্যে যে পলিটিক্যাল বায়াসনেস যেন না থাকে। পলিটিক্স করতে পারে, কিন্তু পলিটিক্স করলে দৃঢ়ভাবে পলিটিক্স করুন। আইনজীবী আর পলিটিক্স দুইটাকে মেলানোটাই আশা করি। থ্যাংক ইউ সাফরিন। ব্যারিস্টার আবিদ, কিছু কুইজ টাইপের আইনগত প্রশ্ন তোমার কাছে। স্থাবর সম্পত্তির মামলা কোথায় করতে হয়? ধরো আমার সম্পত্তি হচ্ছে সিলেটে, আমি থাকি ঢাকায়, মামলাটা করবো কোথায়? এইটা আপনার ধরেন যে কোনো একটি মামলা করার ক্ষেত্রে কোর্টের কিন্তু একটা আঞ্চলিক জুরিসডিকশন আছে, একটা পিকুনিয়ারি আর্থিক জুরিসডিকশন আছে। আপনার প্রপার্টিটা যে জায়গায় আঞ্চলিকটা জুরিসডিকশন, তাহলে ওই জায়গায় কিন্তু আপনাকে মামলা প্রপার্টি সিলেটে হলে আমি যেখানে থাকি না কেন সিলেটে করতে হবে, সিলেটে করতে হবে। কিন্তু একটা জিনিস ভেরি করে, কিন্তু আপনি যদি আপনার প্রপার্টি অ্যাপার্ট ফ্রম প্রপার্টি, আপনার ডেফামেশনে যদি কোনো মামলা হয়ে থাকে, ধরেন একটা নিউজ পেপার ছাপা হয় সিলেটে, কিন্তু এটা আবার প্রচার হয় ঢাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঢাকায়ও করতে পারেন, সিলেটেও করতে পারবেন। সেইটাই কিন্তু এটা এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করে। আর আরেকটা জিনিস কিন্তু আমরা সবসময় ভুলে যাই, আদালত সবসময় আপনি যদি
ইকুইটিটা দেখে, মানে ন্যায়সঙ্গতা। আপনি যদি কোনো কারণে দেখাইতে পারেন যে আমার এই আদালতে আমার বিচারটা ন্যায়সঙ্গত হবে বা এইটা, সেক্ষেত্রেও কিন্তু কোর্ট ট্রান্সফার করা যাচ্ছে। ট্রান্সফার করে ডেভিয়েট করে আপনাকে এইটার অপরচুনিটি দেয়। কিন্তু যেখানে প্রপার্টিটা অবস্থিত সেখানেই কিন্তু মামলাটা করতে হয়। আচ্ছা, ধরো কোনো সম্পত্তি দুইটা আদালতের অধীনে পড়ে গেল, একটা হলো সিলেট আর একটা হলো ঢাকার অধীনে, হ্যাঁ, মানে এক প্রপার্টি দুইটার মাঝামাঝি বা কিংবা ঢাকা মানিকগঞ্জ এরকম কাছাকাছি ডিস্ট্রিক্ট দুইটার, এটা মামলা কোথায় করবো তাহলে? এইটা আপনি ঢাকায়ও করতে পারেন, মানিকগঞ্জেও করতে পারেন, কিন্তু আপনি মামলা যখন করলেন আপনি হলেন বাদী, বিবাদী পক্ষ আছে আপনি যার এগেনস্টে করলেন, সেক্ষেত্রে বিবাদী পক্ষ কিন্তু প্রথম অ্যাপিয়ারেন্সে যখন উনি ফার্স্ট কোর্টে আসবেন বা ইস্যু ফ্রেমের সময় কিন্তু উনি কিন্তু এই বিষয়টা রেইজ করতে পারেন যে কোথায় যে এই আমি মিস্টার এক্স এই জায়গায় মামলা করেছেন, সেটা কিন্তু ওয়ান্ট অফ জুরিসডিকশন, মানে এটা এইখানে করা যাবে না। কিন্তু পরবর্তীতে যদি এই মামলাটা কিন্তু চলমান হয়ে জাজমেন্ট হয়ে যায়, পরবর্তী কিন্তু রিভিশনাল কোর্ট কিন্তু অ্যাপিলেট কোর্টে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি কোন কোয়েশ্চন তুলতে পারবেন না, মানে আপনার অপোজিট পক্ষ, সেই ক্ষেত্রেই কিন্তু তখনই তুলতে পারেন। এর আগে আমি একটা কোয়েশ্চন বলছি, যদি আপনি দেখাতে পারেন যদি আপনার ন্যায় নীতি ভায়োলেশন করা হয়েছে, আপনি আইনসঙ্গত বিচার পান নাই, তখন কিন্তু এটা তুলতে পারে, আদারওয়াইজ তুলতে পারে না, কারণ এর জুরিসডিকশন কিন্তু মেরিটকে টাচ করে না, এই জন্যই। থ্যাংক ইউ ব্যারিস্টার আবিদ। সাফরিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।